উনি যে বিষয়গুলো বক্তব্য দিয়েছে আমি তার সাথে একটু একটু শুধু যুক্ত করতে চাই। প্রথমত যে কথা বললেন, সত্যি অত্যন্ত আমি ব্যথিত যে এখানে বেওতা 1 বেওতা 2 বামনঘাটা বিশেষ করে দুই ভাই ছিল, ছেলে হয়েছে তার, দুইজনের 4 ছেলে, দুটো ঘর এক্সটেন্ড করবে, বাড়াবে, তার জন্য কোনো জায়গায় থানাকে কোনো জায়গায় কাউকে টাকা দিতে হবে, না হলে তার বাড়ি করতে সে পারবে না। কিন্তু আবার এই কুলবেড়িয়া মৌজা থেকে শুরু করে এই অত্র এলাকায় বামনঘাটা, হাতিশালা, পাট থেকে হাটগাছা বিভিন্ন এই মৌজাতে প্রাসাদ সম বাড়ি বানাচ্ছে, প্রমোটিং করছে, ওখানে কোনো অসুবিধা হচ্ছে না। এটা নিয়ে আমি বারবার বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে সোচ্চার হয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমার পশ্চিমবাংলায় এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। ফলে ফলে আমাদের কথাটাকে সেভাবে গুরুত্ব দেয়নি। আমরা বারবার সাধারণ মানুষের জন্য সোচ্চার হয়েছি। অবশেষে এই এই ওয়েটল্যান্ড এলাকার কিছু মানুষের সাথে আমার আরো বেশি গাঢ়ভাবে সম্পর্ক হলো। তাদেরকে নিয়ে আমি বিকাশ স্যারের ওখানে পৌঁছালাম। কে বিকাশ স্যার? যিনি গত 3 দিন আগে তার নিজের প্রচার ছেড়ে আপনার আমার যার ভোটার ডিলিট করে দিয়েছে ওটাকে বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকীর হয়ে মামলা করতে দিল্লিতে গিয়েছে। ভাবেন নিঃস্বার্থ ভাবে কিভাবে মানুষের জন্য কাজ করছে। তিনি যাদবপুর থেকে দাঁড়িয়েছেন। আমি আশা করব যাদবপুরের মানুষের কাছেও যে এই ধরনের ব্যক্তিত্বদেরকে আইনসভার মধ্যে পাঠানো দরকার, যে মানুষের স্বার্থে কথা বলবে। তো বিকাশ স্যারের কাছে পৌঁছানোর আগে আমি তাদের সাথে যখন কথা বলছিলাম, শুনে আমি অবাক যে একটা বাথরুম তৈরি করব, বাড়ির মহিলারা ওই বাথরুমটা ইউজ করবে। বিশেষ করে পুরুষরা হলে অনেক ক্ষেত্রে আমরা জঙ্গলে মাঠে ঘাটে চলে যাই, যদিও এটা উন্মুক্ত স্থানে উচিত নয়, না থাকলেও চলে যায়, কিন্তু মহিলারা, আমাদের বাড়ির মায়েরা, বোনেরা, দিদিরা কি সেটা পারবে? একটা টয়লেট করতে গেলেও একদিকে শাসক আর একদিকে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে ওটাকেও বন্ধ করে দেওয়া হয়। কিছু টাকা না দিলে টয়লেটটাও করতে পারবে না। শুধু তাই নয়, দুই ভাই ছিল, এখন সেপারেট হয়েছে। অস্বাভাবিক কিছু নয়, এটাই স্বাভাবিক। সেপারেট হয়েছে, একটা বিদ্যুতের লাইন, নতুন করে যে বিদ্যুতের লাইন নেবে সেটাও পর্যন্ত দেওয়া হচ্ছে না। এ কথা যখন আমি শুনলাম, সাথে সাথে আমি বললাম যে আপনারা প্রস্তুত নেন, আমি আপনাদের হয়ে আইনে যিনি বিশেষজ্ঞ আছেন তার সাথে কথা বলবো। প্রয়োজনে কলকাতা হাইকোর্টে যদি এটা নিয়ে কোনো আইনি লড়াই করা যায়, আমি লড়াই করব। যেরকম কথা, তাদের সাথে কথা বলে যত কাগজপত্র যে যে ডিপার্টমেন্টে জমা দিয়েছে তাদেরকে নিয়ে বিকাশ স্যারের কাছে হাজির হয়েছিলাম। ওখানে গিয়ে একটা জিনিস জানতে পারি, আমাদেরকে একটা ভুল বার্তা দিয়ে রাখা হয়েছে। এই বেওতা 1 বেওতা 2 বামনঘাটা মানেই যে ওয়েটল্যান্ড, এটা নয়। কিন্তু কোনগুলো কোনগুলো ওয়েটল্যান্ড, কোনগুলো ওয়েটল্যান্ডের বাইরে যখন জমি অধিগ্রহণ করেছিল টোটাল দাগ নাম্বার দিয়ে উল্লেখ আছে। কিন্তু সাধারণ মানুষ, ভাই আপনি একটু পিছিয়ে যান না, পিছনের লোকের অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষ যারা, তারা অতটা না জানার ফলে সবটাকে ওয়েটল্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি বিকাশ স্যারকে গিয়ে বলেছিলাম যে ওয়েটল্যান্ড বুঝিয়ে বাড়ি হোক, এর আমি বিরুদ্ধে, কিন্তু আমার বাস্তু জমি তাকেও যদি ওয়েটল্যান্ডের মধ্যে ঢুকিয়ে দেয়, আমার চাষযোগ্য জমি তাকেও যদি ওয়েটল্যান্ডের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে আমি মানুষ, আমার জীবন ধারণের ক্ষেত্রে, আমার পরিবার পরিকল্পনার ক্ষেত্রে তো ব্যাঘাত হচ্ছে, আমার ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেওয়া হচ্ছে। তখন বিকাশ স্যার বলেছিলেন যে না, এই ধরনের আমরা অ্যাকচুয়ালি বামেদের আমলেই তো এটা অধিগ্রহণ হয়েছিল, যেটা আমরা করিনি। যাক, সেই বিষয়টা নিয়ে আমাদের কাজ চলছে। আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা আমাকে ভোট দেন আর নাই দেন, আমি আপনাদের কথা দিচ্ছি এই লড়াই আপনাদের সাথে থাকবো। আপনারা দেখতে পাবেন আগামী, তারা কদিন আগে এই সম্ভবত মনে বেওতা 1-এ তারা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম করার পরে পরেই তাদের স্টেজে আগুন লাগিয়ে দিয়েছিল। জানেন তো এটা? তারা কারা আগুন লাগিয়েছিল?
কাদের অসুবিধা হচ্ছিল এটুকু আপনাদের বুঝতে হবে। আমার বলার বক্তব্য এটাই যে আপনারা আপনাদের স্বাধীনতা ফিরে পেতে চান না ওই ধরনের প্রমোটারদেরকে নিয়ে এসে কোচপুকুর এলাকার বায়তা হাটগাছা বিভিন্ন এলাকায় প্রমোটিং করার জন্য যেভাবে আপনাদের উপর প্রেসার ক্রিয়েট করছে, একদিন আসবে হয়তো কোচপুকুর গ্রাম নাম থাকবে, হাটগাছা গ্রাম নাম থাকবে, বেওতা নাম থাকবে, বামনঘাটা নাম থাকবে, এলাকার মানুষ কিন্তু একটাও এখানে থাকবে না, কারণ সব প্রমোটিং করে পাঠিয়ে দেবে। তা আপনি আপনার মাতৃভূমি, আপনার পূর্বপুরুষের যে কবরে শুয়ে আছে, আপনার পূর্বপুরুষকে যে শ্মশানে দাহ করেছেন, যারা আপনার বংশ পরম্পরায় বারোয়ারি মন্দির মসজিদ সবটাই কিন্তু এরা আস্তে আস্তে দখল নিয়ে নেবে, এই পরিকল্পনা চালাচ্ছে। এদের কাছে এরকম কিছু ব্যাপার নয়, মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থান এদের কাছে, শ্মশান এদের কাছে এটা কোনো ব্যাপার নয়। কারণ কদিন আগে দেখেছিলেন দিল্লিতে আরএসএস এর সদর দপ্তরে গাড়ি পার্কিং এর জায়গার প্রয়োজন হয়েছে, 200-250 বছরের মন্দিরকে ভেঙে উড়িয়ে দিয়ে ওরা পার্কিং করে নিয়েছে, কিন্তু ওরা বলে মন্দিরের জন্য আমরা লড়াই করছি। এদের স্বার্থের বাইরে একটু চলে না। যদি স্বার্থের প্রয়োজন হয় এই কবরস্থানটাকে প্রমোটিং করতে হবে, আমি যেটা দিয়ে আসলাম ও দেখবে রাতারাতি বুল্ডোজার দিয়ে ভেঙে চুড়ে জেসিবি মেশিন দিয়ে পাইলিং করে দিয়ে কবরস্থানের আর চিহ্ন রাখবে না। যদি মনে হয় ওইখানে ওই শ্মশানটি আছে আর ওদের প্রমোটিং এ অসুবিধা হচ্ছে, বা শ্মশান থাকার জন্য এখানকার যে প্রমোটিং করছে এখানকার ফ্ল্যাটটা দামে বিক্রি হবে না, দেখবেন রাত্রে কোনোদিন রাত্রে দেখবেন জেসিবি দিয়ে টোটাল শ্মশানের নাম চিহ্ন ধূলিসাৎ করে দেবে। এর বিরুদ্ধে তো লড়াই করতে হবে ভাই। যদি মনে করেন এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদের সামনের সারিতে নওশাদ সিদ্দিকীকে রাখা দরকার, তাহলে বলবো আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে আমাকে ভোট দিয়ে জিতান, আমি সামনে থেকে লড়াই করব। সাথে সাথে দীর্ঘদিনের কমরেড সাথী যারা আছেন, আমাদের রঞ্জিত দা আছেন, দাদারা আছেন, এনারা বারবার আমাকে যে বিষয়টা নিয়ে বলতে বলেন, এই বারবারই এই ওয়েটল্যান্ডের নামে যেভাবে অনাচার হচ্ছে, ওয়েটল্যান্ডের নামে যেভাবে স্থানীয় যারা বাসিন্দা তাদেরকে যেভাবে শোষণ করা হচ্ছে, এর থেকে মুক্তি পাওয়ার কথা বারবার বলেন। আমি আমার পরিসরে লড়াই করে যাচ্ছি, এতক্ষণ আইনসভার মধ্যে লড়াই করেছিলাম, ইভেন আমি নিজে এফআইআর করেছি বিধায়ক হিসাবে, কিন্তু দুর্ভাগ্য প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়নি। সেই জন্য আমি দ্বিতীয় পন্থা হচ্ছে আইনের দ্বারস্থ হওয়া। তা আইনের দ্বারস্থ হচ্ছি এখানকার মানুষজনকে সাথে নিয়ে। তাই অনুরোধ করব, আসুন আমাদের সাথ দিন। আমি জানি এই গ্রামে বেশ কয়েকটা দিন ধরে সন্ত্রাসের আবহ তৈরি করছে, অনেকে সেখানে পৌঁছাতে পারছে না, আসার ইচ্ছা হলেও এমন সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে ভয়ে আসতে পারছে না। তবে আমি এতটুকু কথা বলবো, আপনার মনের মধ্যে যে ভয়টা ঢুকানো হচ্ছে ওটাই দুর্বৃত্তদের প্রধান অস্ত্র। যদি আপনি আপনার মনের ভয়কে উপেক্ষা করতে পারেন, দেখবেন এই সমাজ বিরোধী গুলো কোথায় যাবে, পালাবার পথ পাবে না। সময় এসেছে, আমি বলছি আজকেও, গতকালকেও বলেছি, আজকেও বলছি, ভাঙড়ের মানুষকে একটা টেস্টের জায়গা এসেছে। একদিকে নটোরিয়াস ক্রিমিনাল, একদিকে মমতা ব্যানার্জি দেয়া সার্টিফিকেটে তুই বোমা দিস, অপরদিকে বামেদের মনোনীত সমর্থিত খামচিহ্নে নওশাদ সিদ্দিকী। আপনারা ডিসাইড করবেন কোনটাকে নেবেন। একদিকে চাকরি চোরেদের প্রার্থী, আর অপরদিকে চাকরি যাতে 550 টাকা ফর্ম ফিল আপ করে হয় 330 টাকা ফর্ম ফিল আপ করে, এবং এসটি এসসি ওবিসি যে কোটা আছে সঠিক মেনটেন করে 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে চাকরি পায়, তার প্রার্থী। আপনারা ডিসাইড করবেন কোনটা। একদিকে আমার আগে তো বললেন আমাদের তুষার বাবু যে গুটখা খাওয়ার ভাতা দিচ্ছে, বাস্তব 1500 টাকা দিচ্ছে, পার ডে 50 টাকা। এবার বলুন, আপনি শিক্ষিত বেকার, 1 কোটি অ্যাপ্লিকেশন করেছে, পেয়েছে কত? 1010 গুণা কত পেয়েছে? তারও কম পেয়েছে। অ্যাপ্লিকেশন করেছে, এইদিকে বলছে এখানে বেকারত্ব নাই, 2 কোটি চাকরি দিয়েছে, 2 কোটি চাকরির গল্প শোনাচ্ছে, কিন্তু অ্যাপ্লিকেশন করছে 1 কোটি মানুষ। মানে বাংলায় বেকারত্বের কোন জায়গায় পৌঁছেছে? আর আমরা বলছি মীনাক্ষী দিকে যেতান, দীপশিতা দিকে যেতান,
বিকাশ স্যারকে জেতান, মফিজুল ইসলাম সাহাজিকে জেতান, প্রিয়াঙ্কা বর্মনদের জেতান, শামসুর মল্লিকদের জেতান, বিশ্বজিৎ মাইতিকে জেতান। যেখানে যেখানে রাজ্যে খাম চিহ্ন আছে এবং যেখানে যেখানে খাম চিহ্ন সমর্থন নিয়ে কাস্তেহাতুড়ি থেকে সিংহ চিহ্ন থেকে এক কথায় বামেদের যারা আছে তাদেরকে জেতান। 1500 টাকা মাইনে নয়, ফ্যামিলি প্রতি একটা করে চাকরির ব্যবস্থা আমরা করব। তাই একদিকে আপনাদের থাকছে 1500 টাকার ভাতা, অপরদিকে থাকছে কম করে 15,000 টাকা মাসে ইনকামের জায়গা। আপনারা ডিসাইড করুন কোনটা গ্রহণ করবেন। তৃণমূল চাকরি দেবে না, চাকরি দিলে বোম বাঁধার লোক তো কমে যাবে। তৃণমূল চাকরি দেবে না, চাকরি দিলে তো মদ খাইয়ে হানাহানি করার লোক কমে যাবে। আর আমরা বলছি ফ্যামিলি প্রতি একজনের চাকরির ব্যবস্থা করব, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন। ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করব। তবে আমরা ডবল ডবল চাকরির ভাই স্বপ্ন আপনাদের দেখাতে পারবো না। ডবল ডবল চাকরির কথা বললেও আজকে দেখুন মাদ্রাসা থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যেখানে যেখানে নিয়োগ হয়েছে, দুর্নীতি মুক্ত নিয়োগ একটাও করতে পারেনি, সবই দুর্নীতিযুক্ত হয়েছে। আর আমরা কি বলছি? আমরা আইএসএফ বামপন্থীরা বলছি যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ, মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ হবে। কেমন ভাবে আমরা নিয়োগ করব? কদিন আগে দেখেছিলেন আপনারা। আচ্ছা, এগুলো খারাপ লাগছে নাকি অন্য কথা বলবো? দেখুন, আপনাদের ভবিষ্যতের কথা বলছি। একবার প্রেস করবেন আগামী 5 বছর। গণতন্ত্রের সব থেকে বড় অস্ত্র আপনার হাতে আছে, সেটা ভোট। কাকে আপনি ক্ষমতার মসনদে বসাবেন, কাকে আপনি বসাবেন, এখানকার ওয়েটল্যান্ডের সমস্যার সমাধান হবে আপনার হাতে আছে। যাকে আপনি বসাবেন হসপিটালে গেলে ঔষধ পাবেন কি পাবেন না সেটা আপনার হাতে নির্ভর করছে। আপনি কাকে বসাবেন? এখান থেকে মানুষ 2 নম্বর ব্লকে যেতে গেলে 3-4টে গাড়ি চেঞ্জ করে যেতে হচ্ছে। কেন? এখানে বাস রুট নাই। কেন? এখানকার বাস রুট দেওয়ার জন্য পশ্চিমবাংলার বিধানসভায় আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আওয়াজ তুলেছে, কিন্তু সরকারটা তো আমাদের নয়। সমস্যাটা এখানে। আপনি যাকে আপনার ভাগ্য, নিজের ভাগ্য নিজে লিখতে পারেন, আমি ওটা প্রসঙ্গে যাচ্ছি না, বিতর্ক হবে। এতটুকু বলবো, আগামী 5 বছর আপনি ভালো থাকবেন কি খারাপ থাকবেন আপনার ইভিএম মেশিনে প্রেসের উপরে নির্ভর করছে। তাই আপনাদের বলি, কদিন আগে দেখছিলাম মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। কি মামলা? ইন্টারভিউ এর ভিডিও রেকর্ড করবে না। ভাবতে পেরেছেন? স্বচ্ছতার ডাব্বা এরা নিজেকে দাবি করে। আবার এরা বলে এরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চায়, কিন্তু জানতে হবে কেন ইন্টারভিউ এর বা ভাইবার ওটা রেকর্ড করে রাখতে চাইছে না। ওখানেই তো সব থেকে বড় দুর্নীতি। কেন দুর্নীতি হয়? আপনি রিটেনে পাস করেছেন, রিটেনে আপনি পাস করেছেন, কাট অফ যেটা আছে তার উপরে আপনি গিয়েছেন, কিন্তু আপনি ভাইভাতে গিয়েছেন, আপনি বাদ পড়ে আসছেন। ভাই হয়তো কোনো জায়গায় 10 নম্বর আছে, সেখানে 4 পাচ্ছেন আপনি। আর দেখুন, আপনার থেকে কম নাম্বার পেয়েছে, ভাইভাতে সে 10-এ 9 পেয়ে যাচ্ছে। কয়বার যদি ভিডিও রেকর্ড করে থাকে তারা চ্যালেঞ্জ করতে পারে যে ওর ভাইবা কি কোশ্চেন এসেছিল, আমার ভাইভাতে কি কোশ্চেন ছিল। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে না। ভিডিও রেকর্ডিং করতে হয়, সেই জন্য সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি ছুটে গিয়েছে। আর আগামী দিনে নওশাদ সিদ্দিকী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যদেরকে যদি ক্ষমতায় নিয়ে এসে ক্ষমতার মসনদে বসান, আমি আপনাদের বলে যাই, আমরা সুপ্রিম কোর্টে যেতে লাগবে না। ভাইবা করুন, ভিডিওগ্রাফি করব না বলে এই নয়, আমরা এখানে বসে নির্দেশনা দেবো। আমাদের শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী হবেন, প্রত্যেকটা ভাইবাতে ভিডিও রেকর্ড করে রাখা হবে। যে কেউ চাইলে সে রাম কাকার ছেলে হতে পারে, রহিম কাকার ছেলে হতে পারে, ফতেমা মা হতে পারে, সীতা মা হতে পারে। মেধার ভিত্তিতে 22% দলিতদের জন্য সংরক্ষণ, আদিবাসীদের জন্য যে 6% সংরক্ষণ, 10% ওবিসি মুসলমানদের জন্য, এবং বাকি যেগুলো আছে টোটাল 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে মেধার ভিত্তিতে চাকরি হবে। 330 টাকা ফর্ম ফিল আপ বা 550 টাকা ফর্ম ফিল আপ করেই হবে। হিডেন কোনো চার্জ থাকবে না। 15 লাখ দাও, 20 লাখ দাও চাকরির, এর আমরা দফা রফা করে ছেড়ে দেবো। আপনারা ডিসাইড করুন কি নেবেন। মায়েদের হাতে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার 1200 টাকা, 1500 টাকা। সেই মায়ের ছেলে যখন চাকরি করতে যাচ্ছে, সেই মায়ের মেয়ে যখন চাকরি করতে যাচ্ছে, তখন কি বলছে? 15 লাখ দাও, নাহলে চাকরি হবে না।
আমি মায়েদের বলছি যে 15,000 টাকা নিচ্ছেন বা 1200 টাকাতে খিল্লি করছি না। আমরা বলছি যদি আগামী দিন আমাদের সুযোগ দেয় মায়েদেরকে 5,000-এর ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, তার পরিবর্তে রাজ্য একটু কাজ বুঝে নেবে। কারণ এখন কি হচ্ছে, কথায় কথা বলছে বেশি বকলে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেবো, এই বলারও সুযোগ আমরা দেব না। মায়েরা তখন মাথা তুলে বলবে এই ভিক্ষা আমাকে দিচ্ছিস না, আমি কাজ করছি এই জন্য কাজ আমি টাকা পাচ্ছি। একদিকে যেমন হবে, তাই মাকে বলবো আপনার ছেলের ভবিষ্যতের কথা ভেবে এই লক্ষ্মীর ভান্ডারে সীমাবদ্ধ থাকবেন না। আপনার ছেলের 1500 টাকায় আজকে দিচ্ছে, 1500 টাকায় সীমাবদ্ধ থাকবেন না। আপনার ছেলে মাস গেলে কমপক্ষে যাতে 15,000 টাকা ইনকাম করে তার জন্য এগিয়ে আসুন। খাম চিহ্ন যেখানে যেখানে আছে খাম চিহ্নকে ভোট দিন, এবং যেখানে ভাঙড় ছাড়া আরো যেখানে বামেদের বিভিন্ন সিম্বল আছে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আশাটা রাখতে পারি তো নাকি আপনাদের কাছে? এবার আপনারা ডিসাইড করবেন কোন দিকে নেবেন। একদিকে থাকছে কি, একদিকে থাকছে হসপিটালের দুরবস্থা, আর অপরদিকে কি বলছি আমাদের অফার কি হচ্ছে, আমরা তো জোর গলায় বলছি। আমি পশ্চিমবাংলা বিধানসভায় বলেছি। আচ্ছা, আপনার আমার উপরে কেন রাগ আপনাদের একটু জানাও দরকার, বলেছি আজকেও বলছি। 77টার বিজেপির বিধায়ক আছে, কারো ওখানে স্পেশাল অবজারভার দিয়েছে আপনারা দেখেছেন? কেন নওশাদ সিদ্দিকীকে একটু জানতে হবে। বিধানসভার টিভি চলে না, বিধানসভার মধ্যে বিধায়করা কি বক্তব্য দিচ্ছে সেটা আপনারা সরাসরি কি দেখতে পান? এটা হয় না, এটা হচ্ছে সমস্যা। যদি বিধানসভার মধ্যে বিধায়করা কি বক্তব্য দিচ্ছে যদি এটা সরাসরি দেখতেন তাহলে আমাকে আর এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এটা হয় না, এটা আমরা দাবি তুলেছি যে সরাসরি লাইভ চালানো হোক। এবারে বিধানসভায় গত 5 বছরে 294 জন বিধায়ক মিলে 4,000-এর একটু বেশি কোশ্চেন জমা করেছে। সেখানে বেওতা, বামনঘাটা, ওইদিকে পোলেরহাট 1, পোলেরহাট 2 থেকে শুরু করে এদিকে জাগলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর সহ বাংলার মানুষরা 2021-এ আমাকে ভোট দিয়ে, এই আমাদের সুবীর দ্বারা, আমাদের খোকন ভাইরা, তুষার বাবুরা, আপনারা আমাকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিলেন। 294 জন বিধায়ক 5 বছরে 4,000-এর একটু বেশি কোশ্চেন জমা দিয়েছে, আর সেখানে আপনাদের বিধায়ক একাই 300-400-র অধিক কোশ্চেন জমা করেছে। রাগটা তো এখানেই, রাগটা তো এখানেই। আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করছিলাম, অন্যজনের রাগ হয়েছিল, কারণ উনি তো ফর্ম ফিল আপ করতে দিলে পেন ভেঙে ফেলবে। সমস্যা এখানে কি, জাল ডিগ্রি নিয়ে এসেছিল, সে রাষ্ট্রপতির কাছ থেকে আবার চিঠি এসেছে ওই ডিগ্রির বিষয়ে, যেখান থেকে ডিগ্রি নিয়েছে সেই ইউনিভার্সিটিটাই জাল, শিক্ষা প্রতিষ্ঠানটাই জাল। ওটা আমি বলছি না, পশ্চিমবাংলা সরকার বলছে। রাগটা কেন আমার উপরে? পশ্চিমবাংলার 294 জন বিধায়ক মিলে মেনশন বিধানসভায় 220টা মতো করেছে। সেই 220টা মেনশনের মধ্যে আপনাদের বিধায়ক তথা আমার করা একা 56টা। হিসাব করে দেখুন তো, 256 মানে 294টার বিধায়কের 220 বার মেনশন হয়েছে। তাহলে একটা বিধায়ক এক গরমনে মেনশন করেনি, আর আপনাদের বিধায়ক একা 56 বার মেনশন করেছে। মেনশনটা কি? 1 থেকে 1.5 মিনিট পাওয়া যায় সেই তার নির্বাচনী ক্ষেত্রে বা বিভিন্ন ইস্যু নিয়ে বলার জন্য। আমি মেনশন কি করেছি, ভাঙড়ের 2টো ব্লক হসপিটালে চিকিৎসা পরিষেবা ভালো নয়, এই বিষয়ে মেনশন করেছি। ইভেন এখানকার মানুষ, কোচপুকুর, বেওতা 1, বেওতা 2 এর মানুষ যখন ব্লকে, শুধু ব্লকের কথা বলছি, আমি কলকাতা যাওয়ার বলছি না, শুধু ব্লকে যেতে গেলে যাতায়াত প্রায় 50 থেকে 60 টাকা কি 100 টাকা খরচ হয়ে যাবে, অটো কি ব্রেক জার্নি করে যেতে হবে। এখানে নতুন বাস রুট, হিমঘর থেকে শুরু করে এখানকার ওয়েটল্যান্ড বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে বাসন্তী হাইওয়ে রোডকে প্রশস্তকরণের জন্য, এক্সটেন্ডের জন্য বিভিন্ন বিষয় আমি এই বিষয়ে মেনশন করছি, আমার রাজ্যের বিষয়ে মানুষের জন্য মেনশন করেছি। এটা হচ্ছে রাগ হয়ে যায়। তাই আপনাদের বলবো, আপনারা এখানে যারা সন্ত্রাসকে উপেক্ষা করে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। মাইকের আওয়াজ যারা শুনছেন তাদেরকেও বলবো মানসিক প্রস্তুতি নেন। গতবারে আমরা একটু কম ভোট পেয়েছিলাম, 1,06,000 ভোট মতো ভোট পেয়েছিলাম, 26,151টা লিড পেয়েছিলাম। কারণ বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এই গল্প শুনিয়ে ভোট হয়েছিল। তবে এবারের ভোট কি হচ্ছে জানেন? এসআইআর নিয়ে আবার ভোট করতে চাইবে। এটা মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। তাই আমি বলবো, যারা অনেকে বিজেপিকে পছন্দ করেন, একটাই কারণ, সেটা হচ্ছে কি
তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এখন বিজেপিকে পছন্দ করছেন। আমি ভাঙড়ের ক্ষেত্রে বলবো, ভোটটা বিজেপিকে দিয়ে নষ্ট করবেন না। এখানে ওই নটোরিয়াস ক্রিমিনাল সমাজ বিরোধীকে যদি আপনি সুযোগ দিয়ে ফেলেন, কোনো ক্রমেই আপনার একটা ভোটও যদি এই খামচিহ্নের বাইরে যায়, জানবেন সেটাই তৃণমূলের পক্ষে যাচ্ছে, জোড়াফুলের পক্ষে যাচ্ছে। এটা করবেন না। আপনার রাগ আছে যেটার জন্য আপনি বিজেপিকে ভোট দিচ্ছেন, আসুন আমাদের এই জোটের ছায়াতলে আসুন। যত রকম অন্যায় অনাচার হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেটা বন্ধ করব। এবার 2026 নির্বাচনে আগামী 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে আপনাদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ভাঙড়ের মানুষকে জয়ী করুন, ভাঙড়ের সমাজ ব্যবস্থাকে জয়ী করুন, এবং যত ধরনের অন্যায় অনাচার আছে, যেটা বললেন না কবর দেওয়ার কথা বললেন তো স্যার, আপনি কবর দেওয়ার কথা বললেন তো, কবর দিয়ে কবর দেওয়া হবে, দাহ করে দেওয়া হবে নোংরামি অন্যায় অনাচারকে। আপনারা এখান থেকে বাড়ি যাবেন, এতটুকু অনুরোধ করব। ঠান্ডা মাথায় থাকবেন। অনেকে হম্বিচম্বি অনেক কিছু করবে, সময়ের সাথে সাথে সব দেখবেন ঠান্ডা মেরে যাবে। এটা আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মানসিক প্রস্তুতি নেন। গতবারে কি হয়েছিল, যে বিজেপির ভয় দেখিয়ে আমার একটু ভোট কমেছিল। এবারে কিন্তু বিজেপির ভয়ের ব্যাপার নাই, বিজেপি আর আলাদা, তৃণমূল আলাদা নয়, সেটা মানুষ ভালো করে জেনে নিয়েছে। আর একটা কি হয়েছিল, ইভিএম মেশিনে বলেছিল 1 নম্বর সুইচটা টিপে মেশিনটা অন করে তারপরে তোমরা ভাইজানের সিম্বলে খাম চিহ্নে দেবে। অনেক মায়েদেরকে এটা ভুল বুঝিয়েছিল, অনেক বয়স্ক বাপেদেরকে এটা ভুল বুঝিয়েছিল। এই ভুলটা কিন্তু আর করবেন না। যখন সিম্বল অ্যালটমেন্ট হবে আমরা বলে দেবো, ইভিএম মেশিনের কাছে গিয়ে হাত দুটো পেছন দিকে রাখবেন, সামনেও রাখবেন না, দেখে নেবেন আমার নাম লেখা থাকবে, ছবি থাকবে, আবার রঙিন ছবি থাকবে, আর ওই সোজাসুজি যে বোতামটা থাকবে সেখানেই টিপতে বলেন মায়েদেরকে, বয়স্ক বাপেদেরকে, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে। বক্তব্য শেষ করব। এটা রাজনীতির বক্তব্য দিলাম, ভোট চাওয়ার বক্তব্য দিলাম। এবার এসআইআর নিয়ে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো একটা কথা। যদি আপনাদের এখানে কারো ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়, এমন কোনো যদি ব্যক্তি থেকে থাকেন, এখানে যারা নেতৃত্বরা আছেন, সেই বামপন্থী থাকুক আর আইএসএফ এরই হোক, আপনারা এনাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমি আপনাদের এলাকার, আমি যখন বিধায়ক এই এসআইআর এর যখন ফর্ম ফিল আপ করিয়েছিলাম তখনও বলছি, আজকেও বলছি, যে ওয়াদা করেছিলাম যদি কারো অন্যায় ভাবে নাম কেটে দেয় তার হয়ে আমি আইনি লড়াই করব। যে ট্রাইব্যুনালে যেতে হবে কি হাইকোর্টে যেতে হবে সেটা আমরা বুঝবো, কোথায় গেলে ভালো হয়। কিন্তু যদি কারো নাম কেটে যায় আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হয়ে এই ঘাসমারা খেয়ে নিলে সমস্যার সমাধান হবে না, আপনার জীবন যাবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনাদেরকেও যদি কোনো জানাশোনার মধ্যে কারো নাম ডিলিট হয়ে যায়, নির্দ্বিধায় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের যারা এখানে বামপন্থী প্রতিনিধি আছে, আইএসএফ এর প্রতিনিধি আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে কথা দিয়েছিলাম, আজকেও কথা দিচ্ছি, আপনাদের একটা পয়সা খরচ করতে হবে না। আপনাদের হয়ে আইনি লড়াই করে আর্টিকেল 326 এর অধিকার আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমি মানে আমরা আইনের এরা। আমাদের ভোগালী ওইখানে দেখা করবো একবার, দ্বিতীয় প্রোগ্রামে চলে আসতে বলে, এক্ষুনি শেষ করে দেবো। দ্বিতীয় প্রোগ্রামে চলে আসতে হবে, এখানে শেষ করে দেবো। আমি এক্ষুনি শেষ করে বেরিয়ে যাবো, আজ নামাজের ব্যাপার। কি বলছি বুঝতে পেরেছেন তো? আপনারা এটা প্রস্তুত হবে, আমি এক্ষুনি শেষ করে দেবো। তা আপনারা এগুলো নির্দ্বিধায় আসতে পারেন। তবে আর একটা কথা বলছি, যদি এখানে তৃণমূলের কোনো ভাইয়েরও যদি নাম কেটে যায়, পরিচয় গোপন যদি রাখতে বলেন, আপনার পরিচয় গোপন রেখে আপনার হয়ে আইনি লড়াই আমি করব, নিশ্চিন্তে থাকবেন। তৃণমূলের লোকেদেরকেও বলে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 29 এপ্রিল আসছে দিন, ওখানে দ্বিতীয় প্রোগ্রামে যেতে বলেন। আগামী 29 এপ্রিল আসছে দিন, তাহলে চোখে চোখ রেখে নাকি কতটুকু মাথায় রাখবেন। ধন্যবাদ। মায়েরা খাম চিহ্নটা মনে থাকবে তো নাকি? মনে আছে তো খাম চিহ্নটা? আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। ধন্যবাদ সকলকে।